গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েলি সেনাদের মধ্যে প্রাণহানির খবর মিলেছে। হামাসের একটি অতর্কিত হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন নারী, যারা ইসরায়েলের ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য। ঘটনাটি ঘটেছে গাজার উত্তরের বেইত হানুন এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী হামাসের সুড়ঙ্গ পরিষ্কার করার একটি অভিযান চালাচ্ছিল। এ সময় হঠাৎ হামাসের যোদ্ধারা এক সুড়ঙ্গের খাতিকে গুলি ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত সেনাকে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তার নাম গালেব স্লিমান আল নাসাসরা, বয়স ৩৫ বছর। তিনি ছিলেন দক্ষিণ ইসরায়েলের শহর রাহাতের বাসিন্দা এবং গাজা ডিভিশনের একজন ট্র্যাকার বা ট্র্যাক অনুসরণে প্রশিক্ষিত সৈনিক। ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করার পর এই প্রথমবার কোনো ইসরায়েলি সৈন্য নিহত হলেন। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল ২৫২তম ডিভিশনের একটি অভিযান। ইসরায়েলি সেনারা গাজার সীমান্ত সংলগ্ন এলাকায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করার কাজ করছিলেন। এই সময় রাত ১২টা ৫৮ লজিস্টিক রুটে থাকা একটি দল হঠাৎ এক সুড়ঙ্গের খাত থেকে গুলিবিদ্ধ হয়। আইডিএফ জানিয়েছে, হামাস যোদ্ধারা তাদের একটি সেনা গাড়ির দিকে একটি আরপিজি বা রকেট প্রপেলড গ্রেনেড নিক্ষেপ করে। এই বিস্ফোরণে মোট ৫ জন সৈন্য আহত হন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৩ জন নারী, যারা ইসরায়েলের ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য। এছাড়া একজন কমব্যাট মেডিক এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। এই হামলার পরপরই কর্নেল ওমরি মাসিয়ানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু মাত্র আধ ঘন্টা পরে রাত ১টা ২৫ হামাস আবার একটি বিস্ফোরণ ঘটায়। এবার লক্ষ্য ছিল সেই উদ্ধারকারী দল। আইডিএফ জানিয়েছে, এই বিস্ফোরণে ওয়ারেন্ট অফিসার গালেব স্লিমান আল নাসাসরা ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজন ট্র্যাকার গুরুতর আহত হন। এই হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী পাল্টা অভিযান চালিয়েছে। তারা জানিয়েছে, যারা এই হামলার পেছনে ছিল তাদের লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, গাজায় তাদের বর্তমান সামরিক অভিযানের মূল উদ্দেশ্য হল তথাকথিত বাফার জোন সম্প্রসারণ। এর মানে সীমান্তবর্তী এলাকায় হামাসের উপস্থিতি ও হামলা ঠেকাতে সেখানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ জোরদার করা হবে। তবে বিশ্লেষকরা বলেছেন, এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো গাজার ভেতরে হামাসের প্রতিরোধ এখনো শক্তিশালী। সুড়ঙ্গ ব্যবস্থার মাধ্যমে তারা এখনো ইসরায়েলি সেনাদের চমকে দিতে সক্ষম। এমনকি ইসরায়েলের নজরদারি এবং প্রযুক্তিগত সুবিধা থাকা সত্ত্বেও হামাস বারবার সেনাবাহিনীকে টার্গেট করছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি তা অত্যন্ত জটিল এবং বিপজ্জনক। প্রতিপক্ষ এখনো কার্যকর এবং হুমকির মুখে আমাদের বাহিনী। এই হামলার পর গাজায় উত্তেজনা আরও বেড়েছে। যদিও ইসরায়েল বলেছে তাদের বাফার জোন সম্প্রসারণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, কিন্তু বাস্তবতা হলো হামাস এখন অন্ধকার সুড়ঙ্গের আড়াল থেকে গর্জে উঠছে। গাজার মাটিতেই লেখা হচ্ছে প্রতিরোধের নতুন ইতিহাসে। হামাসের নতুন ত্রাস, ৩০,০০০ ফিলিস্তিনি তরুণের যাত্রা ইসরায়েলের দিকে। গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল কাসাম ব্রিগেড বিপুল সংখ্যক নতুন যোদ্ধা নিয়োগ করেছে। সারা গাজায় আতঙ্কের ঝড় তুলে ৩০,০০০ তরুণকে একসাথে সংগ্রহ করে তারা তৈরি করছে একটি বিপুল শক্তি। এই তরুণেরা, যারা বেশিরভাগই আর্থিকভাবে বিপদগ্রস্ত, গাজার অসম্ভব পরিস্থিতিতে হামাসের দিকে ঝুঁকে পড়ছে, যেন তাদের জীবনের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। কিন্তু কি আছে এই যুদ্ধের পেছনে? কিভাবে এই তরুণরা ইসরায়েলের জন্য বিপর্যয় তৈরি করতে পারে? গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ, নতুন প্রজন্মের প্রস্তুতি। গাজার প্রতিটি কোনায় গোপন সামরিক ক্যাম্পে এই তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গেরিলা যুদ্ধের কলাকৌশল, রকেট হামলা এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার শেখানো হচ্ছে তাদের। যদিও তাদের কাছে প্রথাগত সামরিক প্রশিক্ষণ নেই, তবে তাদের জানানো হচ্ছে কিভাবে মাটির নিচে লুকানো থেকে সন্ত্রাসী হামলা করতে, হামাসের পতাকা নিয়ে শত্রুকে প্রতিরোধ করতে। শত্রু শক্তি তাদের সামনে দাঁড়িয়ে, অথচ তারা জানে এটি তাদের একমাত্র সুযোগ। হামাসের এই নিয়োগ কার্যক্রম সাম্প্রতিক মাসগুলোতে ঘটেছে যখন গাজার ভেতর থেকে একে একে যুদ্ধের ভয়াবহতা বেড়েছে। ইসরায়েলের কঠোর অবরোধ, ক্ষুধা, পানি এবং খাদ্যের অভাব, এই সবকিছুই গাজার তরুণদের জন্য এক কঠিন যুদ্ধের পটভূমি তৈরি করেছে। এবং তাই তাদের কাছে হামাসের প্রতি আনুগত্য কেবল রাজনৈতিক নয়, এটি এক অস্তিত্ব রক্ষার কৌশল হয়ে উঠেছে। ইসরায়েলের কষ্ট, হামাসের শক্তি এবং প্রতিরোধ।
হামাসের এই নতুন শক্তি ইসরায়েলি বাহিনীকে ভাবতে বাধ্য করছে, আমরা কি সত্যিই হামাসকে শেষ করতে পারবো? 7 অক্টোবরের হামলা পরবর্তী সময়ে ইসরায়েল গাজায় প্রবেশ করেছে একমাত্র লক্ষ্য হামাসকে নির্মূল করা। কিন্তু এখন যে হামাসকে তারা নির্মূল করতে চেয়েছিল, সে হামাস আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। প্রতিরোধ, দৃঢ়তা আর প্রতিশোধ, এই 3টি শব্দে আবদ্ধ হামাসের নতুন সেনারা, যাদের মধ্যে অনেকেই আজও নতুন সৈনিক। নতুন এই সৈন্যরা গাজায় ছড়িয়ে পড়ে, হিট অ্যান্ড রান আক্রমণ চালিয়ে যাচ্ছে, অথচ প্রশিক্ষণ খুবই সীমিত। কেমন হচ্ছে গাজার মানুষের অবস্থা? গাজার অবস্থা ভয়াবহ। খাদ্য, পানি, ওষুধ, এই 3টি মৌলিক চাহিদা আজ গাজার মানুষের কাছে বিলাসিতার মতো। ইসরায়েল গাজার প্রতি সমস্ত মানবিক সরবরাহ বন্ধ করে দিয়েছে, অথচ সেখানকার মানুষদের প্রতিদিনের জীবন ধারণ করা হয়ে উঠেছে এক কঠিন সংগ্রাম। তাদের সামনে হামাসের শক্তি এক নতুন আলো হিসেবে দেখা দেয়, যেখানে গাজার প্রতিটি তরুণ আজ এক নতুন যোদ্ধা হয়ে দাঁড়িয়েছে, যারা দেশ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তবে এই শক্তি কি সত্যিই ইসরায়েলের বিরুদ্ধে সফল হবে? ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করার পর থেকেই তারা জানিয়ে দেয় তারা হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে। কিন্তু হামাসের যে শক্তি, প্রতিরোধ এবং আক্রমণের ক্ষমতা দেখা যাচ্ছে, তা ইসরায়েলকে চরম ব্যস্ত রাখছে। সেখানকার বন্দী শিবির, হাজার হাজার হতাহত, যে বেদনা গাজার মানুষ বয়ে নিয়ে চলছে, সেই দুঃখবোধ হয় হামাসের যোদ্ধাদের আরও শক্তিশালী করেছে। তাদের প্রতিটি হামলা, প্রতিটি আক্রমণ যেন এক নতুন কাহিনী। যখন তারা আঘাত হানে, তখন তা সুনামির মতো একের পর এক তরুণ নতুনভাবে উঠে দাঁড়াচ্ছে, যেন হামাসের শক্তির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে। তবে যুদ্ধ কখনো শেষ হয় না, এটা শুধুই শুরু। যুদ্ধের বিভৎসতা আমাদের সামনে। গাজার মানুষ, ইসরায়েলের সেনারা সবাই যেন তাদের ভাগ্য লিখে চলেছে এই যুদ্ধে। কিন্তু হামাস তাদের নতুন শক্তি দিয়ে ফের শক্তিশালী হচ্ছে, এবং ইসরায়েল আজও তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এখনো পর্যন্ত তারা গাজার সব বন্দীকে মুক্ত করতে পারেনি। ইসরায়েলকে কি পুড়িয়ে দেবে ইরানের অতি গোপন অস্ত্র? ইসরায়েলের পারমাণবিক স্থাপনা আক্রমণ পরিকল্পনার পর আইআরজিসির শীতল সতর্কতা। ইসরায়েলের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, হুঁশিয়ারি করলেন ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সাইদারি। আকাশে অদৃশ্য ঝড়ের ঘনঘটা, ভূমিতে নিঃশব্দে গর্জে ওঠা সাইক্লোন, এ যেন সেই মুহূর্ত যখন প্রতিরোধ আর প্রতিশোধ একে অপরের চোখে চোখ রাখে। আর সেই চোখে ঝলক দিচ্ছে ইরানের অপ্রকাশিত, অজানা কিন্তু ভয়ঙ্কর সব অস্ত্র। ইরান ঘোষণা করেছে তাদের সেনাবাহিনীর অস্ত্রাগারে রয়েছে এআই চালিত অতি গোপন অস্ত্র, যেগুলো এখন সম্পূর্ণরূপে সক্রিয়। এই অস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে প্রকাশ করলে শত্রুর রক্ত শীতল হয়ে আসবে। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সাইদারি জানিয়ে দিয়েছেন, এগুলো প্রচলিত হলেও ক্ষমতায় ব্যতিক্রমী। এআই প্রযুক্তির সংযোজনে এগুলো যেন ধ্বংসযজ্ঞের নীরব বিপ্লব। তবে কৌশলগত কারণে এই অস্ত্র জনসম্মুখে প্রকাশ করা হয়নি। হেদারির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল পূর্বাভাস। ইরান প্রস্তুত। স্থলবাহিনী এখন আধুনিক, মোবাইল ও চটপটে ইউনিটে রূপান্তরিত, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে সক্ষম, যে কোনো হুমকির জবাবে বিদ্যুতের মতো ছুটে আসবে প্রতিক্রিয়া। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে 10টি ডিভিশন মোতায়েন করা হয়েছে দেশের কৌশলগত সীমান্তগুলোতে। পূর্ব, পশ্চিম ও উপকূলীয় অঞ্চলে সম্পন্ন হয়েছে 3টি বিশাল সামরিক মহড়া, যেখানে যাচাই করা হয়েছে বাহিনীর প্রতিক্রিয়া, প্রস্তুতি ও সমন্বয়। তিনি বলেছেন, আমাদের চোখ সবসময় খোলা, আঙুল ট্রিগারে। হুমকি দেখলেই শত্রুকে বাঁচার কোনো সুযোগ দেওয়া হবে না। এই হুঁশিয়ারি শুধু কথার ঝড় নয়, এই ঘোষণা এক যুদ্ধাস্ত্রে, যা ইসরায়েলের দিকে তাক করে ধরে রাখা হয়েছে। কারণ এখনো পর্যন্ত ইসরায়েল গোপনে ধরে রেখেছে তাদের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনাকে বাতাসে উড়িয়ে দিয়েছেন, তবুও ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন তাদের সামরিক বাহিনী এমন একটি আক্রমণ চালাতে পারে যার জন্য কম মার্কিন সহায়তাই যথেষ্ট হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কখন, কিভাবে? এর কোনো উত্তর নেই, শুধু একটা অনিশ্চিত উত্তেজনা, যা সময়ের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিস্ফোরণের। এদিকে ইরানের সেনাবাহিনী শুধু শক্তিশালী নয়, তারা সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত। গঠন করা হয়েছে বিশেষ সাইবার ইউনিট, যারা শত্রুর ডিজিটাল নেটওয়ার্ককেও হানা দিতে প্রস্তুত। আর এইসব কার্যক্রম চলছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও স্থলবাহিনীর সমন্বয়ে, স্থল, আকাশ ও সমুদ্রের সর্বত্র। এই সংহত শক্তি ইরানকে আজ এক পরিপূর্ণ প্রতিরোধ শক্তি বানিয়েছে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের সেনাবাহিনী আজ বিশ্বের কাছে একটি মডেল বাহিনী। তার মতে, এই সংগঠিত শক্তি ও রণকৌশলের কারণে ইরান আজ পশ্চিম এশিয়ার এক অবিসংবাদিত পরাশক্তি।
এ যেন ইতিহাসের অপেক্ষমান অধ্যায়, যেখানে একদিকে ভয়ঙ্কর পরিকল্পনা, আরেকদিকে তার চেয়েও ভয়ঙ্কর প্রস্তুতি। ইসরায়েল যদি আগুন জ্বালাতে চায়, ইরান প্রস্তুত তাকে ছাই করে দিতে। এই যুদ্ধ হবে অস্ত্রের, প্রযুক্তির, কৌশলের। আর ইরান বলে দিয়েছে, যদি যুদ্ধ আসে, বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই। নিঃশ্বাস আটকে রাখুন। তুরস্ককে এবার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে যাচ্ছে। গোপন আলোচনায় তীব্র হচ্ছে কূটনৈতিক উত্তাপ। হামাস নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন তুরস্কের গোয়েন্দা প্রধান। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন সম্প্রতি হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারউইশের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার কেন্দ্রে ছিল একটি প্রশ্ন: গাজায় ত্রাণ সহায়তা কিভাবে পৌঁছানো যাবে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই বৈঠকের খবর নিশ্চিত করেছে। যদিও বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা জানানো হয়নি, তবে মিডিয়া সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এই গোপন বৈঠক সম্ভবত তুরস্কেই অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শুধু ত্রাণ নয়, আলোচনা হয়েছে আরও গভীরে। উভয় পক্ষ একটি টেকসই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা বলেন। আলোচনা হয়েছে এমন কৌশল নিয়ে যাতে করে ইসরায়েলের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনা ব্যর্থ করা হয়। ইব্রাহিম কালিন এই বৈঠকে স্পষ্টভাবে বলেন, ফিলিস্তিনের জনগণের পাশে আছে তুরস্ক। তিনি জানান, যে কোনো নতুন দখল বা বেআইনি জমি দখলের চেষ্টা হলে আঙ্কারা তার কঠোর বিরোধিতা করবে। আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বৈঠকটি ছিল আন্তরিক ও কৌশলগত, যার অর্থ তুরস্ক বিষয়টিকে গুরুত্ব দিয়েই এগোচ্ছে। এই মুহূর্তে যখন ইসরায়েল আবারও গাজায় আগ্রাসন শুরু করেছে, এমন সময় তুরস্কের এই বৈঠক বহু প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষত তুরস্ক কি এবার সরাসরি পদক্ষেপ নিতে যাচ্ছে? ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন বহুদিনের। তবে বর্তমান পরিস্থিতিতে তুরস্ক শুধু কথায় নয়, কার্যকর কূটনীতির মাধ্যমে গাজায় একটি মানবিক করিডোর স্থাপনের চেষ্টায় অগ্রসর হয়েছে। তুরস্ক বারবার বলেছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছানো উচিত বাধাহীনভাবে। শুধু তাই নয়, আঙ্কারা বরাবরই চেয়ে এসেছে রাজনৈতিক সমাধান, যেখানে ফিলিস্তিনিদের অধিকার সংরক্ষিত থাকবে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে যখন স্থায়ী শান্তি অদৃশ্য এক কল্পনা হয়ে দাঁড়িয়েছে, তখন তুরস্কের এই পদক্ষেপে নতুন আলো দেখাতে পারে। হয়তো আশার এক ক্ষীণ রেখা, হয়তো এক ঘন মেঘের ভেতর বিদ্যুৎ চমক। এই মুহূর্তে আঙ্কারার নীরব কূটনীতি হয়তো আগামীর বজ্রপাতের ইঙ্গিত। তুরস্ককে তবে গাজা সীমান্তে তার শক্তির প্রকাশ ঘটাবে। আল আকসা আমাদের জন্য রেড লাইন, সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি হারাম আল শরীফে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আল আকসা মসজিদ ও তার আশেপাশের পবিত্র স্থানগুলো পুরোপুরি মুসলমানদের এবং এগুলো অক্ষত রাখতে হবে। ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, আল আকসা মসজিদ এবং কুপ্পাত আল শাখরা সহ হারাম আল শরীফ একটি অবিভাজ্য পবিত্র স্থান। এর 144 একর এলাকা মুসলমানদের এবং এটি অখণ্ড ও অক্ষত থাকতে হবে। এরদোয়ান জোর দিয়ে ঘোষণা করেন, আল আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন, এটি সবসময় তাই থাকবে। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, পবিত্র স্থানগুলোর মর্যাদা ও ঐক্য রক্ষার বিরুদ্ধে যে কোনো উস্কানি ও কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলো রক্ষায় তুরস্কের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের অঞ্চলে নিপীড়ন ও অন্যায়ের মুখে তুরস্ক কখনো চুপ থাকেনি, আর এখনো চুপ থাকবে না। এরদোয়ান বলেন, ফিলিস্তিনকে রক্ষা করা মানে মানবতা, ন্যায় বিচার এবং শান্তিকে রক্ষা করা। গাজায় ইসরায়েলের চলমান হামলা এবং তার ঘিরে বিশ্বব্যাপী নীরবতা প্রসঙ্গে তিনি কড়া সমালোচনা করে বলেন, এটা এক ধরনের নৈতিক পতন। আন্তর্জাতিক গণমাধ্যম যখন নিশ্চুপ, তখন সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। মানবাধিকার রক্ষাকারীরা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তখনই শিশুদের হত্যা করা হচ্ছে। পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এরদোয়ান বলেন, পশ্চিমারা এখন 3টি বানরের মতো আচরণ করছে, কিছু দেখে না, শোনে না, বলে না। তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন এবং সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে এসেছে, তারা এখন 18 মাস ধরে ইসরায়েলের গণহত্যার নীতির মুখোমুখি হয়ে নীরব রয়েছে। এরদোয়ান আরও বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলো ছোটখাটো ঘটনার জন্য যখন নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করে না, তখন আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, ইসরায়েলের ক্ষেত্রে আপনি এখন কোথায়? এই ভাষণে এরদোয়ান আবারও স্পষ্ট করে দিয়েছেন, গাজা এবং আল আকসা তুরস্কের হৃদয়ের স্পন্দন।